Good morning, dear student. Welcome to the Way Up Solution number 1 study channel West Bengal. আমি তোমাদের ডাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 45 45তম সেশনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা নেক্সট জিকে সেট প্র্যাকটিস করব। প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন দেখে নাও। সকাল 7:30টায় আমার ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে আপ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে লেখা আছে। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে আপ সলিউশনে যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাবে। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারবে। এবং এখানে আমাদের যে ব্যাচগুলো চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 5.0 নতুন স্টুডেন্টদের জন্য, NM JNM পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স রয়েছে, GDMTS পরীক্ষা যারা দিতে ইচ্ছুক SSC ফাউন্ডেশন ব্যাচ আছে, রেল ফাউন্ডেশন ব্যাচ আছে, NTPC গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য, WBPKP পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে, এবং শুধুমাত্র রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু করানো হচ্ছে। আমাদের একটি ব্যাচ রয়েছে রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ। তো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রথম প্রশ্ন স্ক্রিনে, 2026 সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হবে? 2026 সালের কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় অনুষ্ঠিত হবে? শুনতে পাচ্ছ প্রত্যেকে? গ্লাসগো, গোল্ড কোস্ট, বার্মিংহাম, ভিক্টোরিয়া। কোশ্চেন নাম্বার 1, 2026 সালে অর্থাৎ পরের বছর রয়েছে কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ ভিত্তিক সংস্থা যার হেডকোয়ার্টার আছে লন্ডনে। 2026 সালে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস, যেটি কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে গ্লাসগো। এটি হচ্ছে স্কটল্যান্ডে, স্কটল্যান্ড দেশে। এর আগে কিন্তু এই কমনওয়েলথ গেম হোস্ট কান্ট্রি ছিল ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া সহ ভিক্টোরিয়া, কিন্তু এটা উইথড্র করে নিয়েছে তাদের খরচের সমস্যার জন্য। তারা এই জায়গা থেকে সরে এসছে এবং পরবর্তীতে গ্লাসগো, স্কটল্যান্ড তারা কিন্তু এই খেলার আয়োজন করতে চলেছে। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলছে? তো কিছু বিখ্যাত ফুটবলার তাদের কোথায় খেলছে, কোন ক্লাব, সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। বর্তমানে তিনি কোন ক্লাবে খেলছেন? আরবে খেলছেন এবং আল নাসারে খেলছেন। অপশন ডি যারা করছো সঠিক উত্তর হয়েছে। একই রকম লিওনেল মেসি কোন ক্লাবে ফুটবল খেলছে বর্তমানে? লিওনেল মেসি বার্সেলোনা, প্যারিস, ইন্টার মিয়ামি, ইন্টার মিলান। সঠিক উত্তর কি করবে? এগুলো জেনে রাখতে হবে। নেইমার জুনিয়র তিনি কোন ক্লাবে খেলছেন? নেইমার কিন্তু বর্তমানে আবার ক্লাব চেঞ্জ হয়েছে, প্যারিসে ছিল, আল হিলালে আসলো, তারপর আবার স্যান্টোস এই ক্লাবটি হচ্ছে ব্রাজিলের ক্লাব। তিনি যে ক্লাব থেকে উঠেছিলেন, শুরুতে যে ক্লাবের হয়ে খেলতেন ব্রাজিলের স্যান্টোস, সেই ক্লাবে কিন্তু বর্তমানে খেলছে। এবং লিওনেল মেসি হচ্ছে ইন্টার মিয়ামি, USA ক্লাব, ইন্টার মিয়ামিতে খেলছে। নেইমার কোথায় খেলছে? স্যান্টোসে খেলছে। তড়িতের আধানের পরিমাণ মাপা হয় কোন এককে? তড়িতের আধান আমরা গত ক্লাসে একটু বলছিলাম, আধান মানে হচ্ছে কুলম। এটা আবার কোন এককে মাপা হয়? কুলমটাকে যদি আমরা ব্যাখ্যা করি, সেই একটা ক্লাসে আমি বলছিলাম I=Q/T। এখান থেকে আমরা কিউ পাচ্ছি I×T। I মানে হচ্ছে অ্যাম্পিয়ার, T মানে হচ্ছে সেকেন্ড, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটাই হচ্ছে কুলম। ঠিক আছে, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। জাতীয় গৌরব সম্মাননী সভা 1866 এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রশ্নটা নিচে নেমে গেছে। জাতীয় গৌরব সম্মাননী সভা 1866 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা কে? প্রেস দ্বারকানাথ, ঈশ্বর গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি রাজনারায়ণ বসু? কোশ্চেন নাম্বার 5, সঠিক উত্তর কি হবে? জাতীয় গৌরব সম্বর্ধনী সভা এটি প্রতিষ্ঠাতা হচ্ছে রাজনারায়ণ বসু। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? এশিয়ান গেমস শুরু হয়েছিল প্রথম কোথায়? লন্ডন, নিউ দিল্লি, প্যারিস নাকি টোকিও?
প্রথম এশিয়ান গেমস কবে হয় আর কি, এটা হয়েছিল 1951 সালে, 1951-এ 1951 সালে প্রথম এশিয়ান গেমস হয়। এবং এই এশিয়ান গেমসের আয়োজক দেশ ছিল আমাদের ভারত। নিউ দিল্লিতে হয় প্রথম এশিয়ান গেমস। লাস্ট এশিয়ান গেমস হয়েছে চীনের হ্যানজৌ শহরে 2022-23 আর কি। আগামী বছর 26-এ রয়েছে এশিয়ান গেমস নাগোয়া শহর জাপানে। 2030-এ আমরা আগেও বলেছি দোহা, কাতারের দোহাতে হবে। 34-এ সৌদি আরবের রিয়াদ। এগুলো নির্ধারিত হয়ে আছে। প্রথম কমনওয়েলথ গেমস নিয়ে একটু আগে একটা প্রশ্ন করলাম যে 26-এ কোথায় হবে। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় কত সালে? কমনওয়েলথ গেম প্রথম শুরু হয়েছিল কোন সালে? সালটা কত? প্রথম কমনওয়েলথ গেমস যেটা শুরু হয়েছে 1930 সালে হ্যামিল্টন শহর কানাডাতে। কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কোন হরমোন ব্যবহার করা হয়? আগাছা নির্মূল করতে কোন হরমোন ব্যবহার করা হয়? আগাছা নির্মূল করতে বা আগাছা নাশক হিসেবে কোন হরমোন ব্যবহার করা হয়? আচ্ছা, IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাকে বলা হয় প্রাকৃতিক অক্সিন। 2,4-D এটা হচ্ছে আগাছা নাশক। 2,4 হচ্ছে ডাইক্লোরো, ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D এর ফুল ফর্ম ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটি হচ্ছে কৃত্রিম অক্সিন এটি একটি কৃত্রিম অক্সিন যেটি আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার আবিষ্কারককে? শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার আবিষ্কারককে? ক্যামিলো গলগি, আইভান প্যাভলভ, এস রামনি কাজল, চার্লস ফেরিংটন। শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়া এর আবিষ্কারককে? প্রতিবর্তক ক্রিয়া যেগুলো আমরা বলি যে চোখে লাইট পড়লে হঠাৎ চোখটা বন্ধ হয়ে যায়, ধরো কোনো কিছু সামনে ধেয়ে আসছে, মুখটা সরিয়ে নিলে, তো এইগুলোই। হাঁটতে শেখা, সাঁতার কাটা, এগুলো প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে পড়ছে। শর্ত সাপেক্ষ বা শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী আইভান প্যাভলভ। প্রচুর রকমের প্রতিবর্তক ক্রিয়া রয়েছে, কিছু রয়েছে সহজাত, কিছু অভ্যাসগত। বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয়? এখানে কোনটি ব্যবহৃত হয়? লোহা, টাইটানিয়াম, প্লাটিনাম, তামা। বিমান নির্মাণে এখানে কোন ধাতু ব্যবহার করা হয়? কোশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর কি হবে? বিমান নির্মাণে যে ধাতু ব্যবহার করা হয় এখানে উত্তর হবে টাইটানিয়াম। নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধির জন্য স্বল্প পরিমাণে প্রয়োজন হয়? অর্থাৎ মাইক্রো এলিমেন্ট। উদ্ভিদের প্রয়োজনের যে সমস্ত উপাদান আছে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যাক্রো, একটা মাইক্রো। ম্যাক্রো উপাদান যেগুলো হচ্ছে বেশি কাজে লাগে, আর মাইক্রো যেটাকে আমরা বলবো কম পরিমাণে লাগে বা স্বল্প পরিমাণে প্রয়োজন হয়। তো এখানে কোনটি মাইক্রো এলিমেন্ট? ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আর হচ্ছে Fe অর্থাৎ লোহা। কোনটি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এখানে ম্যাঙ্গানিজ। এটি হচ্ছে স্বল্প পরিমাণে প্রয়োজন হয়। সিম কার্ড যেটা আমরা ইউজ করি, এই সিমের ফুল ফর্ম কি?
সুপার আইডেন্টিটি মডিউল, সেলফ আইডেন্টিটি মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডেল। কোশ্চেন নাম্বার 12, সঠিক উত্তর কি হবে? অপশন সি সাবস্ক্রাইবার আইডেন্টিটি বা আইডেন্টিফিকেশন মডিউল বলা হয়। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এটি হচ্ছে সিম এর ফুল ফর্ম। মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন? রাজনৈতিক গুরু মনে করতেন কোন ব্যক্তিকে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বাল গঙ্গাধর তিলক, চিত্তরঞ্জন দাস, গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি রাজনৈতিক গুরু কাকে মনে করতেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে তাকে। এমনকি মোহাম্মদ আলী জিন্না, তারও রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার রাজনৈতিক গুরু ছিল চিত্তরঞ্জন দাস। কোশ্চেন নাম্বার 14, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? এখানে কোন ধারা বলতে হবে? 5 নম্বর ধারা, 226, 32 নাকি 356? কত নম্বর ধারায় একজন ব্যক্তির যদি মৌলিক অধিকার খর্ব হয় তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে? আর্টিকেল 32, 32 নম্বর ধারা। আর যদি বলা হয় হাইকোর্টে, হাইকোর্টে দ্বারস্থ হতে পারে কত নম্বর আর্টিকেল অনুসারে? হাইকোর্টে দ্বারস্থ হতে পারে 226 নম্বর আর্টিকেল অনুসারে। 356 আর্টিকেল কি আছে? প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া বা রাজ্যের জরুরি অবস্থার কথা বলা হয় 356 নম্বর আর্টিকেলে। তো সংবিধানের 32 নম্বর ধারা, এটা মাথায় রাখতে হবে, একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। আর 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্টে রিট বা লেখ জারি করতে পারে। 5 নম্বর ধারা হচ্ছে নাগরিকত্ব সম্বন্ধীয়, এটা আমরা জানি। এবং 356 এটা হচ্ছে শাসনতান্ত্রিক অচলাবস্থার জন্য রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা। প্রত্যেকটা ধারা এখানে কি কি আছে বলা হলো। পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো, শেখ হাসিনা ওয়াজেদ, হিনা রাব্বানি খর নাকি কোনটি নয়? পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি পাচ্ছি? প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো, যার আত্মজীবনে আমরা জানি ডটার অফ ইস্ট বলা হয়। ভিনেশ ফোগাট, মহিলা কুস্তিগির। ভিনেশ ফোগাট বলতে হবে কোন রাজ্যের বাসিন্দা? আসাম, মণিপুর, তেলেঙ্গানা, হরিয়ানা? বলো কি হবে এখানে সঠিক উত্তর? ভিনেশ ফোগাট, যার নাম আমরা অলিম্পিকে দেখেছিলাম, বহুদূর গিয়েছিল, বাট আনফর্চুনেট আশানুরূপ পদক তিনি পাননি। ভিনেশ ফোগাট, তিনি হচ্ছে হরিয়ানা রাজ্যের বাসিন্দা। মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন আনুমানিক কত? এখানে উত্তর কি হবে? 1 কেজি, 1.36 কেজি, 2 কেজি নাকি 1.5 কেজি? আমরা জানি মানুষের মস্তিষ্কের ওজন 3 পাউন্ড মতো অ্যাপ্রক্সিমেট, এটা মানেই হচ্ছে 1.36 কেজি। আচ্ছা, সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর পুরো কথা কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রোগ্রাম ইউনিট, সেন্ট্রাল প্রোগ্রাম ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউজেস। সিপিইউ এর পুরো কথা কি?
সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়েছে। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি 60 নিউটন হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে? পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন যদি 60 নিউটন হয় পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে? ওজন মানে কি জানি আমরা? ওজন মানে আমরা জানি কোন বস্তুর ভর, তার সঙ্গে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ গুণ করি, অভিকর্ষজ ত্বরণ, সেটাকে আমরা বলবো বস্তুর ওজন। ভর এটা তো চেঞ্জ হচ্ছে না, এই অভিকর্ষ ত্বরণ এটা চেঞ্জ হয়। W = m × g বলি আমরা। এই জিটা হচ্ছে পরিবর্তনশীল। পৃথিবীর কেন্দ্রে জি কত হয়? পৃথিবীর কেন্দ্রে জি হয় কত? জি হবে 0। W = m × 0 মানে হবে 0, হবে 0 নিউটন। যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ 0, সেহেতু পৃথিবীর কেন্দ্রে ওজন হবে 0 নিউটন। ওজন একটি বল বা ফোর্স, এজন্য ওজনের একক বলের একক একই হয়। ওজনের একক সিজিএস এর একক ডাইন, এসআই একক নিউটন। সিরোজেম নামক মৃত্তিকা সিরোজেম নামে পরিচিত নিম্নের কোন মৃত্তিকা? মরু মৃত্তিকা, লবণাক্ত, রেগুর নাকি লোহিত মৃত্তিকা? প্রত্যেকে বলো। কোশ্চেন নাম্বার 20, সিরোজেম নামে পরিচিত নিম্নের কোন মৃত্তিকা? রেগুর মৃত্তিকা, যেটাকে আমরা কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল বলি, লোহিত রেড সয়েল, লবণাক্ত মৃত্তিকা নাকি মরু মৃত্তিকা সিরোজেম নামে পরিচিত? সঠিক উত্তর কি করবে? সিরোজেম নামে পরিচিত হচ্ছে মরু মৃত্তিকা। অপশানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, বর্তমানে আমরা যে সমস্ত ব্যাচগুলো করাচ্ছি তার মধ্যে তোমরা পাচ্ছ কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এনএম জিএনএম ব্যাচ, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস ব্যাচ, এসএসসির ফাউন্ডেশন, রেল ফাউন্ডেশন, ডব্লিউবিবি প্র্যাকটিস ব্যাচ। কোশ্চেন নাম্বার 21, কে 1932 খ্রিস্টাব্দে কমনওয়েলথ অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যেটাকে আমরা বলি, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে চালু করেছিলেন? জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ, রামসে ম্যাকডোনাল্ড, লর্ড কার্জন। কোশ্চেন নাম্বার 21, এখানে কি আনসার করবে? প্রত্যেকে বলো। কমনওয়েলথ অ্যাওয়ার্ড যেটি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তৎকালীন রামসে ম্যাকডোনাল্ড। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরমাণুর আকার আনুমানিক কত হয়? পরমাণুর আকার আনুমানিক কত সেন্টিমিটার হয়? 10⁻⁻10 সেন্টিমিটার, 10⁻⁻13 সেন্টিমিটার, 10⁻⁻8 সেন্টিমিটার নাকি 10⁻⁻15 সেন্টিমিটার? এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অপশন সি 10⁻⁻8 সেন্টিমিটার অ্যাপ্রক্স এরকম কিন্তু হয় একটি পরমাণুর আকার। ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত নিম্নের কোন খনিজটি? কালো হীরা নামে পরিচিত নিম্নের কোন খনিজ? খনিজ তেল, কয়লা, কালো হীরক নাকি প্রাকৃতিক গ্যাস? ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত নিম্নের কোন খনিজটি? খনিজ তেল, কয়লা, কালো হীরক, প্রাকৃতিক গ্যাস। সঠিক উত্তর কি করবে এখানে? ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা বলা হয় কয়লাকে, খনিজ তেলকে যেমন তরল সোনা বলা হয়, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়, ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে। মথুরা শহর
নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? এটা তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল। কোন নদীর তীরে অবস্থিত? মথুরা শহর। গঙ্গা, যমুনা, গোমতী নাকি সোন? সঠিক উত্তর কোনটি করবে? মথুরা শহর উত্তরপ্রদেশের, এটি আছে যমুনা নদীর তীরে। অপশন বি যারা করেছে সঠিক উত্তর আছে। যমুনার তীরে আছে আমাদের ভারতের রাজধানী দিল্লি, আগ্রা শহর, তাজমহল আছে যমুনা নদীর তীরে। গোমতী তীরে লখনৌ শহর আছে। বলো কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক? শক্তি, ভরবেগ, ক্ষমতা নাকি বল? কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক? ভরবেগ, মোমেন্টাম। ভরবেগের একক কি? ভরবেগ মানে ভর ইন্টু বেগ। ভর ইন্টু বেগ মানে ভরের একক কেজি, বেগ মানে মিটার পার সেকেন্ড। এটাকে আর একটু ভেঙে চুরে করলে এটাকে হয় নিউটন। নিউটন ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে ভরবেগের এসআই একক। সিজিএস একক আমরা পাবো ডাইন ইন্টু সেকেন্ড। ক্ষমতার একক ওয়াট, আর্ক পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। বলের একক নিউটন ডাইন। এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। শক্তির একক মূলত তড়িৎ শক্তির একক হিসেবে আমরা এটা বলি, তড়িৎ শক্তির একক। তড়িৎ শক্তির একক। কোশ্চেন নাম্বার 26 বলতে হবে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কত সালে? 1640, 1540, 1544, 1539। কোশ্চেন নাম্বার 26 সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কোন সালে? তো আমরা এটা তোমাদের আজকের হোমওয়ার্ক দিচ্ছি। তো আজকের ক্লাস কোশ্চেন এখানে এন্ড হচ্ছে, বাট কিছু কথা তোমাদের সঙ্গে না বললেই নয়। যেটা হচ্ছে বিষয়, পরীক্ষা কবে হবে, বিভিন্ন পরীক্ষার ডেট কবে আসবে, ডাব্লিউবি কবে হবে, রেল কবে হবে, অনেক প্রশ্ন তোমাদের মাথায় আছে। অনেকে ক্লাস দেখছো না, অনেকে দেখছো। তো ক্লাসের ভিউজ দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের যে রেগুলার স্টুডেন্ট ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকে হতাশ হয়ে ছেড়ে দিচ্ছে। বাট এইটা কিন্তু করলে হবে না। আলটিমেট যে দাঁড়িয়ে থাকবে মাঠে, যে দাঁড়িয়ে থাকবে শেষ পর্যন্ত, সেই কিন্তু সফলতা পাবে। এটা একটা ব্যাপার যে অনেকে হতাশ হয়ে অন্য কিছু করতে থাকে। কেউ একটু কাছে এসেই ধরো এখানে তোমাকে উঠতে হবে, এই লেভেলে যেতে হবে, তুমি দাঁড়িয়ে আছো কোথায় সেটা তোমাকে দেখতে হবে। কেউ এত দূর গিয়ে ফিরে আসছে, কেউ ধরো এখানে দাঁড়িয়ে রয়েছে, কেউ ধরো কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে, এক্সাম হলেই ক্র্যাক করবে। ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে? তো কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একটা ম্যাটার করছে। তো কোন স্টেজে যেতে হবে, আমরা সিঁড়ি যদি বলি, এখানে উঠতে হবে দিয়ে সাফল্য। কে কোথায় আছে সেটা তোমাকে বুঝতে গেলে তোমাকে এই যে জিকে প্র্যাকটিস করাচ্ছি, তুমি পরীক্ষা টার্গেট করো, এক্সাম টার্গেট করলে, তুমি রেল যদি দিতে চাও, রেলের গ্রুপ ডি দাও আর এনটিপিসি দাও, যাই বলো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আউট অফ 100 কোশ্চেন তোমাকে কিন্তু 80+ কিন্তু কারেক্ট করে আসতে হবে। নয়তো কি হবে বলা যাবে না। অন্তত ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই করতে গেলে রেলের পরীক্ষা 80+ কারেক্ট করতে হবে। তুমি একটা রেলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা কোনো একটা বইয়ের সেট নিয়ে তুমি বসলে কটা করতে পারছো এবং টাইম ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি আলটিমেট পরীক্ষা কবে হবে করছো, ঠিক আছে, বাট পরীক্ষা হলে তুমি কি পাস করতে পারবে এই মুহূর্তে? এটা তুমি আগে নিজেকে প্রশ্ন করো। হয়তো পরীক্ষা হঠাৎ হয়ে গেলে ব্যাস, তুমি যদি না পারো তো গেল একটা সুযোগ, আবার 3 বছর 4 বছর ওয়েট করো, তাই তো? তাহলে মাথায় রাখতে হবে তুমি কোন পরীক্ষা দিতে চাইছো আর তোমার প্রস্তুতিটা এখন কোন পজিশনে আছে, কোন স্টেজে রয়েছে। তুমি এখানে আছো, এখানে নাকি এখানে, নাকি একদম কাছাকাছি চলে এসছো, কোনটা? তোমাকে কিন্তু এখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে? যেই পরীক্ষা হবে এখান থেকে এন্ট্রি, ঠিক আছে? তো সেখানে চলে আসতে হবে, এই স্টেজে এসে দাঁড়িয়ে থাকতে হবে, মানে একদম রেডি হয়ে থাকতে হবে। তুমি রেলের সিলেবাস জানো। অনেকে ইংরাজি যারা ভয় পায়, ব্যাস ইংলিশটা নেই রেলে, এটা রেলে নেই। রেলে কি আছে? রেলে আছে ম্যাথ আছে, রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স, আর আছে জিকে। 3টে পার্ট। জিকেটা একটা হিউজ জায়গা আছে, ম্যাথ রিজনিং একটা হিউজ জায়গা। জিকেটা কি হয়, কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জায়গা আছে রেলের ক্ষেত্রে
পারা যায় না, 2-3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। আর অন্যান্য কিন্তু সায়েন্স তুমি পারবে, সায়েন্স কিন্তু পড়লেই পারা যায়। আদার সাবজেক্ট যেগুলো আছে সেগুলো সেগুলো কিন্তু তোমার হাতে আছে, এগুলো মোটামুটি তুমি পারবে। জিকে আরো অনেক রয়েছে, আমি আর লিখলাম না, কিন্তু ম্যাথ এবং রিজনিং এই দুটো জায়গায় তুখোড় হতে হবে। ম্যাথ রিজনিং এমনভাবে প্র্যাকটিস করতে হবে তোমার, যেন সময়টা দেখতে হবে। 30টা ম্যাথ করতে যেন 30 মিনিট লাগে, সময় ধরে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করতে হবে, টাইম মেনটেন করতে হবে। এখানে টাইমটা একটা হিউজ ফ্যাক্টর। পরীক্ষায় দেখবে, যেহেতু অনলাইন মোডে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড এক্সাম, সিবিটি, টাইম একটা প্রশ্ন তুমি দুবার দেখতে পারবে না। একটা প্রশ্ন একবারেই, একটা ম্যাথ, একটা রিজনিং, একটা জিকে আসবে, এইভাবে কম্বিনেশন করা আছে। বড় বড় লেন্দি কোশ্চেন হয়। তুমি প্রিভিয়াস ইয়ার দেখো, রেলের ক্ষেত্রে আমি রেলে নিয়ে কিছু আলোচনা করছি, তো সেই জায়গাটা তোমাকে দেখতে হবে যে টাইমটা তুমি ম্যানেজমেন্ট করতে পারছো কি না। তুমি চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস করবে ম্যাথের স্যাররা বলবে স্ট্র্যাটেজি, রিজনিং চ্যাপ্টার ভিত্তিক মিক্সড, দুই ধরনের প্র্যাকটিস দরকার এবং টাইম ধরে প্র্যাকটিস দরকার। নিজে বাড়ি সময় বার করে প্রত্যেক দিন অন্তত 30 মিনিট টাইম নাও, 30টা অঙ্ক আমি করবো, ব্যাস করতে থাকো। কটা হয় দেখো, প্রথম 30 মিনিটে কটা হয়। প্রথম দেখলে হয়তো 5টা হচ্ছে, হোক, প্রথম দিন 5টা হলো, পরের দিন 6টা হলো, পরের দিন 10টা হলো, ঠিক আছে? প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তারপর দিন 15টা হলো, 15 দিন 22টা হলো, 15টা থেকে 20টা, 22টা, 25টা, কোনো দিন দেখবে 30 মিনিটে তুমি 30টা করতে পারছো, ঠিক আছে? অ্যাকুরেসিটা দরকার, ভুল করলে হবে না, সঠিকভাবে টাইম মেনটেন করে করতে হবে। জিকেটা তুমি দেখলেই যেটা পারবে পারবে, যেটা পারবে না বলে দেওয়া যায়। জিকেটা টাইম মেনটেনটা অতটা তুমি বুঝতেই পারবে, যেটা হবে না ব্যাস বাদ, যেটা হবে করতে হবে, এই একটা ব্যাপার। তাহলে রেল পরীক্ষায় ইংরাজি নেই, এই যে সাবজেক্টগুলো আছে এখানে টাইমটা একটা হিউজ ফ্যাক্টর। তুমি এনটিপিসি গ্রুপ ডি একটা প্রস্তুতিতে কিন্তু করে আসতে পারবে। ডাব্লিউবিপি, কেপি, এই সমস্ত পরীক্ষায় এগুলো আমরা যেভাবে করাই এমনি হয়ে যাবে। তুমি প্র্যাকটিস করো, সেখানে ম্যাথ রিজনিং আছে, সেখানেও টাইম মেনটেন করতে হবে। বর্তমানে যে কম্পিটিশন আসছে ম্যাথ রিজনিং, আমি তোমাদের বলবো সকলকে টাইম ধরে প্র্যাকটিস করো, যে পরীক্ষায় হোক, তবে কিন্তু সফলতাটা আসবে। সব বিষয় পড়তে হবে, একটা সব বিষয় জিকে থেকে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি, সব জায়গা থেকে একটা বেসিক ধারণা রাখতে হবে এবং বেসিক ধারণাটাকে আরও মজবুত করার জন্য বারবার রিভিশন করতে হবে, আরও স্ট্রং মানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। প্রত্যেকে আমাদের সঙ্গে কানেক্ট থাকো। দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, এবং এই অ্যাপ TWS একাডেমি নামে অ্যাপ আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ঠিক আছে, ক্লাসগুলো দেখতে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।